নমস্কার, খবর ডিকোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে রাজনীতি আর ভূ রাজনীতি কেবল খবরের শিরোনামে আটকে নেই, তা আমাদের অন্দরমহলের হেসাল থেকে শোবার ঘর পর্যন্ত হানা দিয়েছে। বুঝলেন মশাই, কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। সুদূর পশ্চিম এশিয়ায় ইরান আর আমেরিকার মধ্যে যে সমর দামামা বাজছে তার তপ্ত আজ এসে লেগেছে দেশের সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে দেশবাসীর প্রতি যে 7টি মহৎ ত্যাগের আবেদন জানিয়েছেন তা নিয়ে আজ আমরা একটু গভীরে গিয়ে ডিকোড করব। এবার বুঝতে পারছেন তো পরিস্থিতি কতটা সঙ্গীন হলে দেশের শীর্ষ নেতৃত্বকে সরাসরি জনতার দরবারে এসে বলতে হয় সোনা কেনা এড়িয়ে চলুন, পেট্রোল বাঁচান, এমনকি বিদেশে ঘুরতেও যাবেন না। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে নিজের টাকায় ঘি খাবো, তাতে কার কি। কিন্তু প্রবাদ আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এখানে উলুখাগড়া সেই সাধারণ মানুষ যারা বিশ্ববাজারে তেলের রাজনীতির শিকার। কি বুঝলেন? প্রধানমন্ত্রী যখন বলছে ওয়ার্ক ফ্রম হোম বা ঘর থেকে কাজের সংস্কৃতিকে অগ্রাধিকার দিন, তখন তার লক্ষ্য কেবল অফিসের ট্রাফিক কমানো বা পরিবেশ রক্ষা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক কড়া রূঢ় বাস্তব, জ্বালানি তেলের চরম সংকট। ভারত তার তেলের প্রায় 85% মেটায় আমদানির মাধ্যমে, আর এই তেলের গতিপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী হল স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। যুদ্ধের আবহে সেই ধমনীতে যদি রক্ত জমাট বাঁধে, অর্থাৎ সরবরাহ ব্যবস্থা যদি 1 ইঞ্চিও রুদ্ধ হয়, তবে দেশের চাকা মুহূর্তের মধ্যে থমকে যাবে। এর ওপর আবার রাশিয়ার সেই দরাজ হস্ত সংকুচিত হয়েছে। তারা এখন আর আগের মতো সস্তায় আমাদের তেল সরবরাহ করছে না। আমাদের যে কৌশলগত তেলের ভান্ডার বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আছে তা দিয়ে বড়জোর 90 দিন চালানো সম্ভব। বুঝলেন মশাই, সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর। এই প্রবাদ মেনেই হয়তো সরকার চাইছে এখনই হ্রাস টানতে, যাতে ভবিষ্যতে হাহাকার না পড়ে। কিন্তু প্রশ্ন জাগে, এই যে এক নতুন নব্য স্বাভাবিকতা বা নিউ নর্মালের কথা বলা হচ্ছে, তা কি আমাদের আদি বা অকৃত্রিম কর্মসংস্কৃতিকে স্থায়ীভাবে পঙ্গু করে দেবে? অফিসের সেই চেনা আড্ডা আর টিমওয়ার্ক কি তবে ইতিহাসের পাতায় ঠাঁই নেবে? এবার আসা যাক সোনার প্রসঙ্গে। বুঝছেন তো, ভারতীয়দের কাছে সোনা কেবল অলংকার বা বিলাসিতা নয়, এটি হলো ঘরোয়া অর্থনীতির আপৎকালের ধন বা রক্ষা কবচ। কিন্তু প্রধানমন্ত্রী বলছে অন্তত 1 বছর সোনা কেনা বন্ধ রাখুন। কেন? কারণ সোনা আমদানিতে ভারতকে বছরে প্রায় $72 বিলিয়ন খরচ করতে হয়। যত বেশি সোনা আমরা কিনব, দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার ততই ক্ষীয়মান হবে। আর ডলারের ভাণ্ডার কমলে আন্তর্জাতিক বাজারে আমাদের প্রাণের রুপি বা টাকার পতন কেউই রুখতে পারবে না। বর্তমানে $1 বিনিময়ে আমাদের দিতে হচ্ছে প্রায় 95 টাকা, যা এক সময় কল্পনা করাও কঠিন ছিল। কি বুঝলেন? টাকায় টাকা আনে আর কড়ি দিয়ে দড়ি কেনা। সরকার এখন চাইছে সেই অমূল্য কড়ি বা ডলার বাঁচাতে। কিন্তু মুদ্রাস্ফীতির এই রাহুগ্রাসে যখন টাকার ক্রয় ক্ষমতা কমছে, তখন সাধারণ মানুষ যদি সোনার মতো নিরাপদ আশ্রয়ে লগ্নি না করে, তবে তাদের তিল তিল করে জমানো সঞ্চয় কি সিন্ধুক ফুটো করে মূল্যবৃদ্ধির আগুনে পুড়ে ছাই হয়ে যাবে না? সোনার বাজারে এই হস্তক্ষেপ কি মধ্যবিত্তের শেষ ভরসাটুকু কেড়ে নেওয়া নয়? তবে শুনুন, মুদ্রার উল্টো পিঠটাও কিন্তু বেশ কড়া এবং শানিত। বিরোধী শিবিরের কাণ্ডারি রাহুল গান্ধী একে সরাসরি ব্যর্থতার ইস্তেহার বা পলিসি ফেইলিয়র বলেছেন। তার যুক্তি অত্যন্ত তীক্ষ্ণ। বিগত 1 যুগ ধরে সরকার এমন কি মজবুত অর্থনীতি গড়ল যে আজ যুদ্ধের অজুহাতে সাধারণ মানুষকে নিজের শখ আহ্লাদ, এমনকি সাধারণ জীবনযাত্রায় বিসর্জন দিয়ে দেশের হাল ধরতে হচ্ছে। প্রবাদ আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। বিরোধীদের দাবি, সরকার যখন দেখছে বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে ঠেকছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক চালে তারা কোণঠাসা, তখনই জনগণের আবেগকে ব্যবহার করে এই ত্যাগের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধীর ভাষায় এটি স্রেফ অ্যাকাউন্টেবিলিটি বা সরকারের দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার একটা আবেগপ্রবণ কৌশল। বুঝলেন মশাই? শাসকের কাজ কি কেবল বিপদের দিনে জনগণের কাছে বলিদান চাওয়া, নাকি সংকট আসার অনেক আগেই তার উপযুক্ত বর্ম বা সেফটি নেট তৈরি করা? 12 বছরের শাসনের পর কি এই আবেদন শোভা পায়?
এখানেই শেষ নয়, আরও গভীরে যান। শুনছেন তো, কৃষকদের বলা হচ্ছে রাসায়নিক সার ছেড়ে হুট করে প্রাকৃতিক চাষাবাদে মন দিতে। কেন জানেন? কারণ সারের কাঁচামাল বা প্রাকৃতিক গ্যাস যা কাতার থেকে আসতো, তার সরবরাহ চেইন এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অভাবে স্বভাব নষ্ট। হঠাৎ করে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া জৈব চাষের দিকে ঝুঁকলে যদি সার্বিক ফলন কমে যায়, তবে দেশের খাদ্য সুরক্ষার কি হবে? যেখানে বর্তমানে পেঁয়াজ রসুনের দাম আকাশ ছোঁয়া, সেখানে সারের সংকট সাধারণ মানুষের দুবেলা ভাতের থালায় কি টান পড়বে না? বুঝছেন তো ব্যাপারটা? এর প্রভাব সরাসরি গিয়ে পড়বে মুদ্রাস্ফীতির ওপর, যা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলবে। মরার ওপর খাড়ার ঘা কি তবে একেই বলে? প্রধানমন্ত্রী আরও বলছেন, বিদেশি ব্র্যান্ড বর্জন করে স্বদেশি পণ্য আপন করে নিন। এটি কি সেই ক্ষীয়মান বিদেশি মুদ্রা বাঁচানোর এক পুরনো ফিকির? ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার এবং ফরেক্স রিজার্ভ এখন প্রায় $700 বিলিয়ন আশেপাশে, যা শুনতে অনেক মনে হলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত নড়বড়ে। যদি ইরান সত্যি সমুদ্রের তলায় থাকা ইন্টারনেট কেবল কেটে দেয়, বা আমেরিকা যদি ইরানে সশরীরে আক্রমণ চালায়, তবে এই বিপুল অর্থ কিন্তু জলপথ তরলং হয়ে কপুরের মতো উড়ে যেতে পারে। সেই কারণেই এই 1 বছরের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার এই সকরুণ আবেদন। কারণ আপনি বিদেশে পা রাখলেই ডলার খরচ হবে। কিন্তু একবার ভেবে দেখছেন কি, যারা পর্যটন শিল্পের ওপর সরাসরি নির্ভরশীল, সেই হাজার হাজার ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড এবং এয়ারলাইন্স কর্মীদের পেটের কি লাথি পড়বে না? একজনের লাঠি অন্যজনের বোঝা। সরকারের এই 7টি আবেদন কার জন্য রক্ষা কবচ আর কার জন্য মরণ ফাঁদ, তা বিচার করার সময় কিন্তু সমাগত। পরিস্থিতি এমন এক গোলকধাঁধায় দাঁড়িয়েছে যে আজ আমাদের প্রতিটি ব্যক্তিগত পছন্দ, প্রতিটি পারিবারিক সিদ্ধান্ত ভূরাজনীতির নিক্তিতে মেপে নিতে হচ্ছে। আমরা কি তবে এমন এক রাষ্ট্রের দিকে এগোচ্ছি যেখানে আমাদের ব্যক্তিগত কেনাকাটা, আমাদের যাতায়াত বা চলাফেরা সবই নিয়ন্ত্রিত হবে বিদেশের যুদ্ধ পরিস্থিতির ওপর ভিত্তি করে? প্রধানমন্ত্রী যখন আবেগঘন কণ্ঠে বলেন নেশন ফার্স্ট, তখন দেশপ্রেমের জোয়ারে সাধারণ মানুষ ভেসে যায় ঠিকই, কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে প্রশ্ন ওঠে সরকারের দীর্ঘমেয়াদী দূরদর্শিতা নিয়ে। কেন আমরা তেলের বিকল্প বা জ্বালানি সুরক্ষায় আজ স্বাবলম্বী হতে পারলাম না? আসলে আজকের পৃথিবী এক অখণ্ড গ্রাম বা গ্লোবাল ভিলেজ। যুদ্ধের আগুনে ঘি পড়লে তার তপ্ত ধোঁয়া আপনার শান্ত শোবার ঘরেও পৌঁছাবে। এটাই বর্তমান সভ্যতার সবচাইতে তিক্ত সত্য। আমরা কি তবে পরিস্থিতির দাসে পরিণত হচ্ছি, নাকি এই আপিল বা আবেদনগুলো আসলে আমাদের অজান্তেই ধেয়ে আসা এক বড়সড় অর্থনৈতিক পতনের আগাম সতর্কতা? সরকার কি আমাদের মানসিকভাবে এক কঠিন দুর্ভিক্ষের জন্য তৈরি করছে? যাওয়ার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখছি। রাষ্ট্র যখন সংকটের দোহাই দিয়ে নাগরিকের কাছে বারবার ত্যাগের দাবি করে, তখন তার বিনিময়ে সেই নাগরিক কি যথাযথ সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বচ্ছ সুশাসনের গ্যারান্টি পায়? নাকি বনের মোষ তাড়াতে গিয়ে ঘরের ধান খাওয়ার মতো সাধারণ মানুষকেই বারবার রাজনৈতিক ভুলের বলির পাঠা হতে হয়? আপনি কি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর এই 7টি আবেদন অক্ষরে অক্ষরে মেনে চলবেন? আপনার কি মনে হয় এতে সত্যিই দেশের ভালো হবে, নাকি আপনার মতে এটি নাগরিক স্বাধীনতার ওপর এক সুকৌশলী পরোক্ষ হস্তক্ষেপ? কমেন্ট সেকশনে আপনার যুক্তিপূর্ণ এবং শানিত মতামত আমাদের অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য, প্রতিটি দ্বিমত আমাদের এই ডিকোডিং প্রক্রিয়াকে আরও সচল রাখে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এরকমই খবরের পেছনের খবর নিয়ে আলোচনা করব আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है, वहां हम तय करें कि हम मेट्रो का ही उपयोग करेंगे, ज्यादा से ज्यादा मेट्रो में ही जाएंगे। अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें और भी लोगों को साथ बिठा ले। अगर हमें कहीं सामान भेजना हो तो कोशिश करनी है कि वह ज्यादा से ज्यादा